হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আনত তলের এই প্রবলেমটা তোমরা সবাই ফেস করো, সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলের মান মিনিমাম কত হইলে এই বস্তুটা এই জায়গাতে স্টেবল থাকবে। এই তলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2। সো এই প্রশ্নটা একটা বোর্ডে আসা প্রশ্ন, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত একটা বস্তু এই আনত তলটার মধ্যে স্টেবল থাকবে, মানে স্থির থাকবে। ঠিক আছে? সো এই প্রশ্নটা অনেকেই উত্তরটা জানো, যে টেন থিটা ইকুয়ালস টু মিউ, অর্থাৎ এখান থেকে তুমি থিটাটা ইজিলি বের করে ফেলতে পারবা 0.2 টেন ইনভার্স দিয়ে থিটাটা বের করে ফেলতে পারবা। বাট অনেকে এটার পিছনে রিজনিংটা বা কনসেপ্টটা জানতে চাও। সো আজকের ক্লাসটা তাদের জন্য যারা একটু চিন্তাশীল এবং যারা এটার ইনডেপথ কনসেপ্টটা জানতে চাও। তোমাদের টেস্ট পেপারগুলো তো এইভাবেই সলভ করা জিনিসটা, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এটা এখানে স্থির থাকবে। তুমি অ্যাঙ্গেল বাড়াচ্ছ কত ডিগ্রি পর্যন্ত স্থির থাকবে, সেটা বইগুলো তো এইভাবে সলভ করা। আর যারা একটু চিন্তাশীল যেটা কিভাবে আসলো, তাদের জন্য এই ভিডিওটা। হয়তো কনসেপ্টটা একটু উচ্চ লেভেলে যাবে, বাট সবাই বুঝতে পারবা এইরকম ভাবেই আমি তোমাদের পড়াবো। ঠিক আছে? এরকম ভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করব। সো সবার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে একটা বস্তু কখন কোনো জায়গায় স্টেবল থাকে। একটা বস্তু কখন কোনো জায়গাতে স্টেবল থাকে। সো মনে করো যে আমার এই তলের উপর একটা বস্তু আছে, সেই বস্তুটা তখনই এই জায়গাতে স্টেবল থাকবে যখন দুই পাশের বলটা ব্যালেন্সড থাকবে। অর্থাৎ এই পাশে আমি একটা বল দিয়ে টানতেছি বস্তুটাকে, মনে করো F1, এই পাশে F2 দিয়ে টানতেছি। আমার দুই হাতের টান যেদিন সমান হবে, যতক্ষণ সমান বলে টানতেছে ততক্ষণ আমি স্টেবল থাকবো। তার মানে আমার স্থির থাকার শর্ত কি? স্থির থাকার শর্ত হচ্ছে দুই পাশের টানকে সমান হইতে হবে। অর্থাৎ আমার এই জায়গাতে F1 এর সমান হইতে হবে F2, F1 এর মানের সমান হইতে হবে F2, কারণ ডিরেকশন তো একদম উল্টা। সো ডিরেক্টলি সমান লিখতে পারবা না, যেহেতু F তো ভেক্টর রাশি। সো মানটা সমান হইতে হবে, দুই পাশের বলের মানটা সমান হইতে হবে, তাইলেই আমি একটা জায়গাতে স্টেবল থাকবো। ঠিক আছে? তাহলে আমি একটা জায়গাতে স্টেবল থাকবো। এখন দ্বিতীয়ত আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে যে মনে করো আমি এই জায়গাতে একটা আনত তল আঁকলাম, এইটা হচ্ছে আমার থিটা, মানে থিটা কোণে আনত একটা তল। এখন আমি যদি একটা লম্ব টানি, এখানে খেয়াল করে দেখো, এই বিন্দু থেকে একটা নিচের দিকে লম্ব টানি, একদম খাড়া নিচের দিকে লম্ব টানি, এবং এই বিন্দু থেকে এই তলের উপর লম্ব টানি। দেখো এইটা কিন্তু এই তলের উপর লম্ব, এই লাইনটা এই তলের উপর লম্ব, এবং এই তলের উপর মানে তোমার যেটা এই আন্ততল, সেটার উপর যদি একটা লম্ব টানি, খেয়াল করে যে এই লাইনটা, বুঝছো? এটা কার উপর লম্ব? এটা কিন্তু এই তলের উপর লম্ব। বুঝতে পারছো? দুইটা লম্ব রেখা টানলাম, একটা এই রেখার উপর, একটা এই রেখার উপর। এই যে এই রেখার উপর একটা লম্ব রেখা টানলাম। সো একটা জিনিস এই জায়গাতে মনে রাখতে হবে, যে এই অ্যাঙ্গেলটা থিটা হয়। এটা থিটা হলে এটাও থিটা হয়। কেমনে হয়? এটা তুমি খুব সহজে ত্রিভুজ দিয়ে বুঝতে পারবা, যে এই ত্রিভুজটাতে, এই ত্রিভুজটা যদি এই কোণটা থিটা এবং এইটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটা এটা 90 মাইনাস থিটা। এটা খুব সহজে বুঝতে পারবা 90 মাইনাস থিটা, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে বাকি দুইটা মিলায় 90, তাহলে এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা। এখন একটা জিনিস দেখো, এই ব্লু লাইনটা, এই লাইনটা আবার এখানে লম্ব, তার মানে এই পাশ দিয়েও 90 ডিগ্রি। তাহলে এই সবটা যদি 90 ডিগ্রি হয় আর এইটুকু যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে অবশ্যই মাস্ট বি এইটা থিটা হইলেই বাকিটুকু 90 মাইনাস থিটা হবে, যদি সবটা 90 হয়। বুঝতে পারছো? তার মানে তুমি জাস্ট মনে রাখবা যে এই জায়গাতে এই কোণটা থিটা হইলে, এই রেখার উপর যে লম্ব লাইনটা, সেই লম্ব লাইনটাও থিটা কোণ উৎপন্ন করবে এই লম্ব লাইনের সাথে। এই কনসেপ্টটা মনে রাখবা। দ্বিতীয়ত আরেকটা কনসেপ্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে উপাংশের। সো মনে করো যে একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করছো ওই দিক বরাবর। ঠিক আছে? এইটা একটা তোমার বস্তু, এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করছো এই কর্নার বরাবর। খেয়াল করে দেখো, এখন তুমি একটা অক্ষ ডিফাইন করলা, মনে করো যে এইটা তোমার এক্স অক্ষ, এইটা তোমার ওয়াই অক্ষ, এটা তুমি ডিফাইন করলা। এখন একটু পরে বস্তুটা কোন দিকে যাবে? এটা কমন সেন্স, যে ভাইয়া বস্তুটাকে এই দিকে বল প্রয়োগ করছি, তার মানে এই বলটা দিয়ে বস্তুটা এই দিকেই যাবে। মনে করো এটা একটা টেবিলের মধ্যে আমি বস্তুটাকে সাজাইছি, সো বস্তুটা ওই দিকেই যাবে, এটা 100% শিওর, এই দিকেই যাবে। এখন তুমি একটু খেয়াল করলে দেখবা যে বস্তুটা একই সাথে এক্স অক্ষের দিকেও আগাচ্ছে, এই দিকে আগাচ্ছে, একই সাথে ওয়াই অক্ষের দিকেও আগাচ্ছে। এখন আমি নিউটনের প্রথম সূত্র থেকে তোমাকে বলতে পারি যে ভাই, আমরা তো জানি যে যেদিকে বল সেদিকে বস্তু যাবে, বল যেদিকে নাই সেদিকে বস্তু যাবে না। আমার এক্স অক্ষ বরাবর তো কোনো বল নাই, তাহলে বস্তুটা কেন এক্স অক্ষ বরাবর সরণ ঘটছে? অবশ্যই এক্স অক্ষ বরাবর কোনো না কোনো বল আছে। ওয়াই অক্ষ বরাবর তো কোনো বল নাই, বাট তারপরে ওয়াই অক্ষ বরাবর সরণ ঘটছে, অবশ্যই ওয়াই অক্ষ বরাবর কোনো না কোনো হয়তো বল আছে।
সো এইখানেই কনসেপ্ট হচ্ছে উপাংশের, অর্থাৎ এই যে বলটা, এই বলটা একই সাথে দুইটা অক্ষেই কাজ করতেছে। তার মানে মনে করো এখানে যদি 500 টাকা থাকে, ওই 500 টাকার কিছুটা অংশ এইদিকে কাজ করতেছে 200 টাকা, কিছুটা অংশ এইদিকে কাজ করতেছে 300 টাকা। বুঝছো? মানে এই বলটা দুইটা অক্ষেও কাজ করতেছে, দুইটা অক্ষেও তার একটা অংশ না অংশ আছে, দুটো অংশ মিলে আসলে সে, কারণ যেহেতু সে দুই দিকেই সরণ ঘটাচ্ছে, তার একটা অংশ এক্স অক্ষে সরণের জন্য কাজ করতেছে, আর একটা অংশ ওয়াই অক্ষে সরণের জন্য কাজ করতেছে। এই জিনিসটাকে বলা হয় উপাংশ। বুঝছো? এখন যদি এই বলটা এই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই অক্ষের সাথে যতটুকু অংশ কাজ করবে সেই অংশটুকুর মান হচ্ছে এফ কস থিটা। এফ কস থিটা মনে রাখবা, যার সাথে কোণ তার সাথে কজ, যার সাথে কোণ, যে অক্ষের সাথে কোণ, যার সাথে কোণ তার সাথে কজ, তার সাথে উপাংশটা বা অংশটা, তার দিকে কতটুকু অংশটা কাজ করে, কজ অংশটা কাজ করে, তার সাথে কজ। সো এই অক্ষের সাথে অ্যাঙ্গেলটা, তার মানে এই দিকে তার যতটুকু অংশ কাজ করবে সেটা হচ্ছে এফ কস থিটা, তার বিপরীত দিকে তার লম্ব দিকে যতটুকু অংশ কাজ করবে সেটা হচ্ছে এফ সাইন থিটা, তার লম্ব দিকে যতটুকু অংশ কাজ করবে সেটা হচ্ছে এফ সাইন থিটা। আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই, এই জিনিসটা ক্লিয়ার হওয়া জরুরি। মনে করো এইদিকে একটা বল আছে, বুঝছো? এইদিকে একটা বল আছে, আমি বললাম যে এই বলটার এই দিকের উপাংশটা কত, এই দিকের উপাংশটা কত, এই যে এই দিকের উপাংশটা কত, এই দিকের উপাংশটা কত। সো এই বলটা মনে করো 10 নিউটন, এই অ্যাঙ্গেলটা মনে করো 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই বলটার এই দিকের উপাংশটা হবে যার সাথে কোণ তার সাথে কস, তার মানে 10 cos 30, এবং এই দিকের যে উপাংশটা হবে যেটা হচ্ছে তার লম্ব দিকে সেটা হবে হচ্ছে 10 sin 30, যার সাথে কোণ তার সাথে কস, তার লম্ব দিকে সাইন। বুঝতে পারছো? তোমাকে যদি তার উল্টা জিনিসটা দিতাম, মনে করো এখানে একটা বস্তু আছে, এটা একটা অক্ষ, কোনটা এক্স অক্ষ কোনটা অক্ষ এটা বোঝার দরকার নেই, জাস্ট অক্ষগুলো বুঝলেই হইল। এটা আরেকটা অক্ষ। এখন তোমাকে আমি কি বললাম যে এইটা এইটুকুর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে 20 নিউটন বল। তাহলে এটার এই দিকের যে অংশটা, এই দিকে যতটুকু অংশ কাজ করবে সেটা হচ্ছে 20 cos 30 ডিগ্রি, আর এই দিকে যতটুকু অংশ কাজ করবে সেটা 20 sin 30 ডিগ্রি। তার মানে যার সাথে কোণ তার সাথে কস। এটা আসলো কিভাবে? এটা আসলে ত্রিভুজের সূত্র থেকেই আসে, দূরত্ব উচ্চতা সূত্র থেকে। তো তোমরা দূরত্ব উচ্চতা পড়ছো, যে এটা যদি থিটা হয় আর এই দিকের বলটা বা এই দিকের অতিভুজটার মান যদি এফ হয়, তাহলে ভূমির দৈর্ঘ্যটা হবে হচ্ছে এফ কস থিটা। সো সেখান থেকে আসলে আসছে। সো মনে রাখবা, যার সাথে কোণ তার সাথে কস, তার দিকের অংশটা কস, তার দিকের অংশটা কতটুকু অংশ কাজ করে, কস থিটা। ওকে, সো এখন আমরা তৈরি এই জিনিসটা পড়ার জন্য। সো আমাদের ভর আছে এই জায়গাতে, এবং এই তলের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? সো এর আগে ঘর্ষণ গুণাঙ্কের থেকে আরেকটা জিনিস তোমাকে পড়তে হবে, সেটা একটু কনসেপ্টে পড়ে আনি। সেটা হচ্ছে যে ঘর্ষণ গুণাঙ্ক, মনে করো এই তলের ঘর্ষণ গুণাঙ্কটা 0.02 দেওয়া, এটা হচ্ছে মিউ এর ভ্যালুটা। এটা কি? এটা ইকুয়াল টু দেওয়া মিউ এর ভ্যালু বা ঘর্ষণ গুণাঙ্ক। এখন এই বস্তুটার উপর ম্যাক্সিমাম কতটুকু ঘর্ষণ লাগতে পারবে? ঘর্ষণ কোন দিকে লাগে? গতির বিপরীত দিকে। তার মানে মনে করো এই দিকে গতি, তার মানে গতির বিপরীত দিকে ঘর্ষণ কাজ করবে, এই দিকে কাজ করবে ঘর্ষণ বলটা। সো ঘর্ষণ বলটা ম্যাক্সিমাম কতটুকু হইতে পারে? ঘর্ষণ বলটা ম্যাক্সিমাম হইতে পারবে হচ্ছে মিউ ইন্টু প্রতিক্রিয়া বল, অর্থাৎ এই ভূমি থেকে যতটুকু প্রতিক্রিয়া বল পাচ্ছে। দেখো বস্তুটার ওজন যতটুকু, ততটুকু ওজনই বস্তুটার নিচের দিকে ক্রিয়া করতেছে mg, এবং ভূমিটাও তাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে mg। তার মানে এই mgটাই হচ্ছে এই জায়গাতে প্রতিক্রিয়া বল, ভূমি থেকে যেটা প্রতিক্রিয়া পাচ্ছে। সো মিউ ইন্টু mg সেটাই হবে তার সর্বোচ্চ ঘর্ষণ বলটা। এখন যদি এমন হইতো যে তুমি আসলে ক্রিয়া বল mg দাও নাই বা প্রতিক্রিয়া বল mg না, তাহলে এই জায়গাতে mg থাকতো না, অন্য প্রতিক্রিয়া বল থাকতো। মানে তুমি যতটুকু ক্রিয়া করবে ততটুকুই প্রতিক্রিয়া পাবা, ওই প্রতিক্রিয়া বলটা এই জায়গাতে আসবে ঘর্ষণের মানের জন্য, ঘর্ষণ বলের মানের জন্য। এখন আমরা তৈরি এই জিনিসটা পড়ার জন্য। খেয়াল করে দেখো এখানে যে বস্তুটা আছে m ভরের, হ্যাঁ, এটাকে যদি আমি একটা লম্ব রেখা টানি, তাইলে এর ওজনটা একদম নিচের দিকে কাজ করতেছে না? আমাকে বলো তো, এই রেখাটা অনুযায়ী তার যে বলটা কাজ করতেছে সেটা কি mg পরিমাণ বল কাজ করতেছে? একমত সবাই আমার সাথে? একদম পৃথিবীর দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে mg পরিমাণ বল কাজ করতেছে, রাইট? আমার সাথে একমত তোমরা সবাই। এখন আমি হচ্ছে এটাকে
ভাঙাবো, দুইটা অক্ষে ভাঙাবো। একটা হচ্ছে এই অক্ষ, যেটা হচ্ছে এই তলের উপর লম্ব, আর একটা হচ্ছে এই তলের সমান্তরাল। এই দুইটা অক্ষ বরাবর ভাঙাচ্ছি, এই দুইটা অক্ষ বরাবর এই বলটাকে ভাঙাচ্ছি। তাহলে একটু আগে পরে আসছি, এই কোণটা থিটা হইলে এই কোণটাও তোমাদের থিটা, রাইট? এই কোণটা থিটা হইলে এই কোণটাও তোমাদের থিটা। সো এই কোণটা থিটা হইলে যদি এই কোণটা থিটা হয়, তাহলে যার সাথে কোণ তার সাথে কস, তার মানে এইটুকুর এই দিকের অংশটা হবে mg cos থিটা, এবং এইটুকুর এই দিকের উপাংশটা হবে mg sin থিটা। আশা করি এটুকু সবাই বুঝছো। এখন বস্তুটা এই তলের উপর ক্রিয়া বল দিচ্ছে mg cos থিটা, তার মানে সে প্রতিক্রিয়া বলও পাবে mg cos থিটা। তার মানে সেই তল থেকে প্রতিক্রিয়া বল পাবে mg cos থিটা, mg cos থিটা, কারণ এই তলের উপর সে ক্রিয়া দিচ্ছে mg cos থিটা। বুঝা গেল? ওকে, এখন একটু চিন্তা করো, এই বস্তুটা নিচের দিকে একটা বল আছে, সেটা হচ্ছে mg sin থিটা। এই বলটার কারণে সে নিচে পড়ে যেতে চাবে, তাকে বাধা দিবে বা অপোজ করবে কে? তাকে বাধা দিবে হচ্ছে ঘর্ষণ বল। কে বাধা দিবে? ঘর্ষণ বল বাধা দিবে। গতির বিপরীতে ঘর্ষণ বল বাধা দিবে। তার মানে তাকে বাধা দিবে হচ্ছে ঘর্ষণ বল, ফ্রিকশন বল। তাহলে তারা কতক্ষণ স্টেবল থাকবে? এটা বাচ্চারাও বলতে পারবে যে ভাই নিচের দিকের বল আর উপরের দিকের বল যতক্ষণ সমান আছে ততক্ষণ স্টেবল থাকবে। তার মানে স্থির থাকার শর্ত আমি কি লিখতে পারবো? স্থির থাকার শর্ত আমি লিখতে পারবো যে তারা স্থির থাকবে শুধুমাত্র একটা শর্তেই, যে যতক্ষণ mg sin থিটা আর এই ঘর্ষণ বল যতক্ষণ সমান থাকে ততক্ষণ তারা স্থির থাকবে। এখন এই ঘর্ষণ বলটাকে তুমি কি লিখতে পারবা ভাই? একটু আগে তোমাকে পড়ায় আসছি যে মিউ ইন্টু ভূমির প্রতিক্রিয়া বল। এখন প্রতিক্রিয়া বলটা এই জায়গাতে কত? mg sin থিটা ক্রিয়া দিচ্ছ, mg cos থিটা ক্রিয়া দিচ্ছ, mg cos থিটা প্রতিক্রিয়া পাবা, তার মানে mg cos থিটা, এটাই তোমার প্রতিক্রিয়া বল, মিউ ইন্টু প্রতিক্রিয়া বল। এখন তো সহজ, mg কাটো, তাহলে তুমি পেয়ে যাবা sin থিটা বাই টেন থিটা, sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু মিউ। এখান থেকেই তুমি শর্তটা পেয়ে যাচ্ছ যে টেন থিটা ইকুয়ালস টু মিউ। অর্থাৎ তোমার অ্যাঙ্গেলটা হবে যে কত ডিগ্রি পর্যন্ত তুমি স্টেবল থাকতে পারবা, সেটা এই মিউ বা ঘর্ষণ গুণাঙ্কের উপর ডিপেন্ড করতেছে। সো এখান থেকে তুমি আসলে বের করতে পারবা, যে আসলে তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত তোমার এই বস্তুটা স্টেবল থাকবে। ধরো এই জায়গাতে আমার এই মিউ এর ভ্যালুটা 0.02 দেওয়া, তার মানে আমি যদি 0.02 বসাই এবং 10 ইনভার্স করি, তাহলে আমার থিটার ভ্যালুটা পেয়ে যাবো যে সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত আমার এই বস্তুটাকে আমি স্টেবল রাখতে পারবো। সো আশা করি এই ভিডিওটা সবার খুবই খুবই কাজে লাগছে। অ্যান্ড আমাকে কমেন্ট বক্সে জানাবা যে কতটুকু হেল্প করছে এই ভিডিওটা। অ্যান্ড তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। এবং এইরকম কনসেপচুয়াল ভিডিও তোমরা আরও চাও কিনা, ঘর্ষণের উপর, আনততলের উপর তো দিলাম, তারপর কপিকলের উপর, পুলির উপর, টেনশন বলের উপর, এটা একটু কমেন্টে জানাবা, এবং জানাবা ভিডিওটা কেমন লাগছে। সবার একটা করে আমি কমেন্ট চাই। সো অবশ্যই কমেন্টে দেখা হচ্ছে সবার সাথে, সবার কমেন্টের উত্তর আমি দিব। সো কমেন্ট অবশ্যই করবা এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। এবং আমাদের এই চ্যানেলটাতে ব্ল্যাকবোর্ড এডু যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে তোমাদের জন্য আরো অসংখ্য জিনিসপত্র আছে। যেমন আমার চলতরিতের প্লেলিস্ট এখানে আসতেছে, ফ্রি প্লেলিস্ট। পাশাপাশি ওয়ান শট ক্লাস আছে আমার গতির উপর, তরঙ্গের উপর, এই অধ্যায়গুলোর উপর ওয়ান শট ক্লাস আছে কাজ শক্তি ক্ষমতার উপর। সো এইগুলো অবশ্যই দেখে নিবা, তোমাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, সো ব্ল্যাকবোর্ড এডুর সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।